নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকের আমি থাম্বনেল যেটা করেছি যে বনগাঁয় মতুয়াগড়ে হচ্ছে বিজেপিতে ধসা রোগ লেগেছে। ওই আলুর ধসা রোগ লাগে না, ওই নানান ধরনের পচন লেগে যায়, তো সেই সব এখন শুরু হয়েছে। মতুয়াগড় বিশেষ করে শান্তনু ঠাকুর রয়েছে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী, তার ভাই রয়েছে সুব্রত ঠাকুর বিধায়ক। তো সেই মতুয়াগড়ের 4টি আসনে বিজেপির যে কি অবস্থা সেটা নিয়ে আজকের এই ভিডিও করব। তো তার আগে আপনাদের জানিয়ে দিই যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনাদের ভালো লাগছে, প্রচুর কমেন্টস করছেন, লাইক করছেন। তো আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চিপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন, তার নোটিফিকেশন পেতে পারেন। এবং দর্শকদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে বনগাঁ সাব ডিভিশনে হচ্ছে মতুয়াগড়ে, যেখানে 4টি আসন রয়েছে, যে 4টি আসনই বর্তমানে বিজেপির। একটি উপনির্বাচন অবশ্য বিজেপি হেরে গিয়েছিল। তো সেটাতে বলি যে গত বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনাতে বিজেপি প্রায় ধরাশায়ী হয়ে গেছিল। যে 33টা আসন, সেই 33টা আসনের মধ্যে 5টা আসন জিতেছিল বিজেপি। তার মধ্যে 4টে আসনই ছিল বনগাঁ মহকুমাতে এবং হচ্ছে মতুয়াগড়, যেটা বলে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং হচ্ছে বাগদা। তো সেই 4টি আসনে যখন এবার নির্বাচন হয় বা তার আগে থেকে যখন এসআইআর শুরু হলো, তা আপনারা জানেন যে এই মতুয়াগড়ে এসআইআর নিয়ে বিস্তর হচ্ছে জলঘোলা হয়েছে। তার আগে সিএ তে নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রচুর ক্ষোভ বিক্ষোভ এটা ওটা হয়েছে। এবং হচ্ছে এই সিএ তে নাগরিকত্বের আবেদন নিয়ে শান্তনু ঠাকুর, মানে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে তার ভাই সুব্রত ঠাকুর গাইঘাটার বিধায়ক, তিনি বিস্তর অভিযোগ করেছিলেন যে শান্তনু ঠাকুর প্রচুর লোকের থেকেই নাগরিকত্ব মতুয়া কার্ড দেওয়ার নামে এবং নাগরিকত্বের আবেদনের নামে কোটি কোটি টাকা তুলেছেন। তো এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে খুব ঝামেলা হয়েছিল। তো শান্তনু ঠাকুর তখন বলেছিলেন যে আসলে যে সুব্রত ঠাকুর তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। তো সেইটা, এই লড়াইটা, তারপরে সুব্রত ঠাকুর আবার পাল্টা মতুয়া মহাসংঘের আরেকটি শাখা খোলেন। মানে বর্তমানে দুটো ছিল, সেই সময় মমতা বলা ঠাকুরদের একটা, আর হচ্ছে শান্তনু ঠাকুরের একটা। সুব্রত ঠাকুর পাল্টা আরেকটি মতুয়া মহাসংঘের শাখা খোলেন। তো এইটি নিয়ে, এই গোলমালটা নিয়ে হতেই হচ্ছে তারপরে এসআইআর এলো। এবং এসআইআর আপনারা জানেন যে বিস্তর হচ্ছে বনগাঁ মহকুমাতে 4টে আসনে প্রায় 85,000 নাম বাদ পড়েছে। এবং যেটা অনেকেই বলছেন যে উত্তর 24 পরগনা এই পকেটে যেহেতু মতুয়া নমশূদ্রদের সংখ্যা বেশি, তো এখানে একটা মতুয়াদের বড় অংশের ভোটারের নাম কাটা গেছে। তো সেই নিয়ে বিজেপি কিছুটা আশঙ্কায় রয়েছে যে কতটা ভোট কাটা গেছে বা কি বৃত্তান্ত, আদৌ তাদের পক্ষে সে আগের বারে যে রেজাল্ট, যে 4টে আসনই তারা জিতেছিল, সেই 4টে আসন তারা ধরে রাখতে পারবে কিনা। এর মধ্যে যেটা শুরু হয়েছে এবার, যেটা নমিনেশন মানে টিকিট বিলির পরে বিজেপির যে গোলমালটা আরো বেঁধেছে। কারণ যখন বছরখানেক আগে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের গোলমাল হয়েছিল, তখন শান্তনু ঠাকুর বলেছিল যে সুব্রত ওর স্ত্রীকে দাঁড় করানোর জন্য চেষ্টা করছে বিধানসভায়, এবং সুব্রত ঠাকুর তৃণমূলে যোগদান করতে চাইছে মন্ত্রী হবে বলে। কারণ তৃণমূলে না গেলে তো, তৃণমূলের বিধায়ক না হলে তো মন্ত্রী হতে পারবে না, এসব অভিযোগ করেছিলেন শান্তনু ঠাকুর। সুব্রত ঠাকুর পাল্টা শান্তনুর বিরুদ্ধে, দাদা ভাইয়ের লড়াই, ভাইয়ের বিরুদ্ধে বলেছিলেন যে ও নিজের স্ত্রীকে হচ্ছে বিধায়ক করতে চান। তো এইসব করতে করতে দেখা গেল যে যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলো, সুব্রত ঠাকুর গাইঘাটাতে টিকিট পেয়েছেন, আগের দুই বিধায়ক বনগাঁর দক্ষিণে স্বপন মজুমদার, উত্তর অশোক কীর্তনিয়া টিকিট পেয়েছেন। কিন্তু বাগদা আসনটা যেহেতু যে বিশ্বজিৎ দাস, যিনি আগেরবার বিধায়ক হয়েছিলেন, তিনি ছেড়ে দেওয়াতে সেখানে বাই ইলেকশনে মধুপর্ণা ঠাকুর জিতেছিলেন, মমতা বলা ঠাকুরের মেয়ে। তো তখন তৃণমূল একটি আসন যেত। তো সেই বাগদা আসনে হচ্ছে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে টিকিট দিয়েছে বিজেপি। এই থেকে সুব্রত নিশ্চিতভাবেই হয়তো রাগ হয়েছে। তো শনিবার দিন যেটা হয়েছে যে সুব্রত ঠাকুরের একটা ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছে। মানে আমি জানি না সেটা সুব্রত ঠাকুরের কিনা, একজন মহিলার সঙ্গে হচ্ছে চুম্বন দৃশ্য, খুব ঘনিষ্ঠ দৃশ্য। তো সেইটা বলা হচ্ছে যে এই দেখুন তো চিনতে পারেন কিনা, ইনি হচ্ছেন বিজেপির একজন বিধায়ক, এবার হচ্ছে টিকিট পেয়েছেন বা মনোনয়ন পেয়েছেন, তিনি লড়াই করছেন ভোটে। তো সেটা আমি, সেই ভিডিও আমি যাচাই করিনি, তো দেখিনি যেটা আসল সুব্রত ঠাকুর বা কিছু অন্য কেউ কিনা। তো এইটা ভাইরাল হওয়ার পর অনেকেই বলছেন যে ছুরি মারামারিটা শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে
এটা নাকি বিজেপির পক্ষ থেকেই কেউ হচ্ছে এটাকে ছড়িয়ে দিয়েছে, এইরকম ধরনের হচ্ছে কথাবার্তা চলছে। তা তৃণমূলের লোকজন সেটাকে নিয়ে আবার ভাইরাল করেছে, নানান জনে ছড়িয়েছে, এই হচ্ছে সমস্ত কামিনী কাঞ্চনের ব্যাপার। তো এখন নিশ্চিতভাবে সুব্রত ঠাকুর কিছুটা চাপে, প্লাস হচ্ছে সুব্রত ঠাকুরের কেন্দ্রে যেটা হয়েছে যে একজন মহিলা নেত্রী, তিনি ওই মহিলা মোর্চার জেলা সম্পাদিকা ছিলেন তনিমা সেন। সেই তনিমা সেন আবার সুব্রত ঠাকুরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেছেন সুব্রত ঠাকুরের চরিত্র নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে। তা তনিমা এবার হচ্ছে সেখানে গাইঘাটাতে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন। তো তনিমা সুব্রতর বিরুদ্ধে কি বলেছে আমি আপনাদের একটু শুনিয়ে দেবো, শুনুন তনিমার কথা। এবং একজন চরিত্রহীন, আমি একদম পরিষ্কার ভাষায় বলছি, একজন চরিত্রহীন বিধায়ক সুব্রত ঠাকুর। যদি প্রমাণ লাগে, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে তৈরি আছি। কিন্তু একজন চরিত্রহীন বিধায়ক যে 5 বছর কিছু করছে না, মানুষের জন্য কিছু করে না, তার সাথে সে চরিত্রহীন। তো সেরকম কোনো বিধায়কের পাশে আমরা থাকতে পারছি না। সেই কারণে নির্দল প্রার্থী হিসেবে আমি মনোনয়ন জমা করেছি। আমি নির্দল প্রার্থী, ইন্ডিপেন্ডেন্ট। গাইঘাটা বিধানসভাতে আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। হ্যাঁ, বিজেপি করি। গত 14 বছর ধরে পার্টির পিছনে দিয়েছি, দিনদার সংগ্রাম করেছি, শাসকের চোখে চোখ রেখে লড়াই করেছি। কিন্তু যেই দলটা এতদিন ধরে করছি, সেই দলটা যখন পরিবারতান্ত্রিক হয়ে যায়, আমরা বলি যে বিজেপির একটা নীতি আদর্শ আছে, আমরা মঞ্চে মাইক ধরে চিৎকার করি যে আমরা পরিবারতান্ত্রিক দল নই, আমরা সেই নীতি আদর্শে বিশ্বাস করি। তো আমি পার্টির সেই নীতি আদর্শকে বিশ্বাস করে এবং সেই নীতি আদর্শকে বাঁচাতে এবং গাইঘাটা বিধানসভায় দীর্ঘদিন ধরে যে সকল বিজেপি কর্মীরা বঞ্চিত হয়ে আছে, তাদের স্বার্থে আমি আজকে এই নির্দল প্রার্থী হিসেবে এখানে দাঁড়াচ্ছি। সেক্ষেত্রে আপনি বিজেপির কি পদে হোল্ড করতে? আমি এর আগে মহিলা মোর্চা জেলা প্রেসিডেন্টের কাজ করেছি, এখন আমি জেলা কমিটির সম্পাদিকা পদে আছি। সেক্ষেত্রে কি বিজেপির সমিতিকে জানিয়েছেন? বিজেপির সকলেই জানেন, উপনেতৃত্ব, তারা আমাকে ফোনও করেছেন, নানানভাবে রিকোয়েস্ট করেছেন যাতে আমি এটা না করি, জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে রাজ্য থেকে সবাই বলেছেন। কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলেছি, গত 5 বছর বা 10 বছরে যখন পার্টি আমাদের মতন কর্মীদের কথা ভাবেনি, তাহলে আমরাও এখন আর দলের কথা চিন্তা করতে পারছি না। যারা বলছেন যে প্রার্থী নয় পদ্ম দেখুন, অবশ্যই আমরা পদ্ম দেখি, আমরা মোদিজিকে ভগবান বলে মানি, কিন্তু প্রার্থীটাও প্রভাব দেয়। কারণ গত 5 বছরে সুব্রত ঠাকুর মানুষের জন্য কিচ্ছু করেননি, না কোনো আন্দোলন করেছেন, না কোনো কাজ করেছেন। উনি এসির হাওয়া চড়েছেন আর এসি ঘরে বসে থেকেছেন। তো সেক্ষেত্রে আমরা মানুষের, আমরা গাইঘাটা বিধানসভার যারা প্রকৃত বিজেপি কর্মী, আমরা চাই না যে ওরকম একজন মানুষ আবার দ্বিতীয়বার বিধায়ক হয়ে আসুক। দলকে সেটা বুঝতে হবে। দল যখন বোঝেনি, 90% গাইঘাটা বিধানসভার মানুষ অবজেকশন দিয়েছিল সুব্রত ঠাকুরকে নিয়ে। তারপরেও যখন দল সুব্রত ঠাকুরকে টিকিটটা দিয়েছেন, ভালো বুঝেছেন, দিয়েছেন। আমাদের পছন্দ না, আমরা এখানে প্রার্থী দেখছি, পদ্মতে অবশ্যই ভালোবাসি, কিন্তু প্রার্থীটাকে আমরা দেখছি কারণ সেই প্রার্থী আমাদের 5 বছর সেবা দেবে। আপনারা শুনলেন তনিমার কথা। তো এখন হচ্ছে এই বনগায়, মানে এই বনগা সাব ডিভিশনে এই মতুয়াগড়ে হচ্ছে এই সব শুরু হয়েছে বিজেপির মধ্যেই। আবার বাগদাতে সোমা ঠাকুর দাঁড়িয়েছেন, শান্তনু ঠাকুরের স্ত্রী। তো সেখানে আবার প্রাক্তন বিধায়ক হচ্ছে দুলাল বর, তিনিও দাঁড়িয়ে গিয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে দুলাল বরের একসময় প্রভাব ছিল, তিনি সেখানে বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক ছিলেন। তো এবার যেটা হলো যে এখন দুলাল ভর যে কতটা ভোট কাটবেন না কাটবেন, কার ভোট কাটবেন, সেই নিয়ে বিজেপি চিন্তা রয়েছে। কেউ কেউ আবার এমনও বলছেন, বিজেপির অন্দরেই শোনা যাচ্ছে যে সোমা ঠাকুরকে হারানোর জন্য আবার সুব্রত ঠাকুরের লোকজন হচ্ছে সেখানে চক্রান্ত শুরু করেছেন। তো এখন হচ্ছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর দুজনেই। এখন দুতরফেই বিজেপির মধ্যে অন্দরেই শোনা যাচ্ছে যে শান্তনু ঠাকুর চাইছেন যে কোনো ভাবে হচ্ছে সুব্রত ঠাকুরকে হারানো। সেখানে তনিমা সেন দাঁড়িয়েছেন, তিনি আবার তাকে মদত দিচ্ছেন কিনা এইসব রয়েছে। প্লাস হচ্ছে সোমা ঠাকুরকে হারানোর জন্য সুব্রত ঠাকুর হচ্ছে পাল্টার নাকি নেমেছেন, তার লোকজন, তিনিও নাকি সেখানে যাতে সোমা ঠাকুর না যেতেন, মধুপর্ণা ঠাকুর যেতেন, সেই রকম ভাবে চক্রান্ত চলছে। এখন এরই মধ্যে হচ্ছে আবার স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, দক্ষিণ এবং উত্তরের 2 বিধায়ক, তাদের ওখানে হচ্ছে তারাও একটু কঠিন প্রতিদ্বন্দ্বিতা পড়েছে। তারপরে সবচেয়ে বড় যেটা হচ্ছে, গড়ে প্রায় 12-15 হাজার করে ভোট বাদ পড়েছে এবং বলছে যে এটা নাকি সিংহভাগই হচ্ছে মতুয়া সম্প্রদায়ের। তো এবার এই ভোটটা চলে গেলে, কারণ বিজেপিকে মতুয়ারা গত 19 সাল থেকে ঢেলে ভোট দিয়েছেন, সেটা রানাঘাট সাব ডিভিশন এবং বনগাঁ সাব ডিভিশনে। আর ঠাকুরবাড়ি যারা একটা প্রভাব আছে বনগাঁ সাব ডিভিশনে, বিজেপি সমর্থকরা ঢেলে ভোট দিয়েছিলেন যে বিজেপি তাদের নাগরিকত্ব দেবেন। কিন্তু হচ্ছে সিএএ হওয়ার পরে অনেকেই হচ্ছে আবেদন করে পায়নি, দীর্ঘদিন ধরে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। অনেক আবার ভয়ে হচ্ছে অ্যাপ্লাই করেননি, যদি আসামের মতো হয়ে যায়, কারণ তাকে বাংলাদেশি হিসাবে ডিক্লারেশন দিতে হবে প্রথমে যে সে দেশের নাগরিক নয়। তারপরে যদি তাকে যে এনআরসি হয়, সেক্ষেত্রে তাকে বাংলাদেশি বলে যদি চিহ্নিত করে হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় আসামের মতো। এইরকম ভয় হচ্ছে, অনেকে করেনি। অনেক আবার বলছেন যে এটা বিস্তর হচ্ছে একটা ঝামেলার মধ্যে, একটা প্রসেসের মধ্যে দিয়ে দীর্ঘ সময় ধরে দেরি হচ্ছে। তাই বহু লোকই হচ্ছে
ওইখানে মতুয়া থাকলেও মানে কয়েক হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস হলো, বা নমশূদ্র সম্প্রদায়ের যারা সাম্প্রতিক কালে হচ্ছে তারা বাংলাদেশ থেকে এসছে 5-10 বছর 20 বছরের মধ্যে। তো তারা হচ্ছে নাগরিকত্ব ভেবেছিলেন খুব সহজ শর্তে নাগরিকত্ব মিলবে, কিন্তু বিজেপি বর্তমান কেন্দ্রীয় সরকার যে সিএ যে ফরম্যাট করেছে তাতে খুব সহজে নাগরিকত্ব মিলছে না। তাদের বাংলাদেশের অনেক কিছু পরিচয়পত্র চাওয়া হচ্ছে, যে তারা এক্স্যাক্টলি তারা বাংলাদেশে ছিলেন কিনা, থাকলেও তারা কোন সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের না মুসলিম সম্প্রদায়ের। কারণ মুসলিম সম্প্রদায়ের কেউ হচ্ছে এই দেশে ঢুকলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না, পরিষ্কার করে দিয়েছি যে মুসলিম ছাড়া বাকি অন্য ধর্মের যারা তাদেরকে দেওয়া হবে। তো এই সব কারণে অনেকের বাংলাদেশের থেকে এসছেন কিন্তু তাদের বাংলাদেশের কোনো কাগজপত্র নেই, যার ফলে তারা সিএ তে আবেদন করতে পারছেন না। এই নিয়ে মতুয়ারা ভেবেছিলেন যে যত সহজে নাগরিকত্ব পেয়ে যাবেন তত সহজে সেটা মিলছে না, যার ফলে বিজেপির উপর তার একটা ক্ষোভ রয়েছে। এবার এসআইআর এর সময় তাদের আগে শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছিলেন যে এসআইআর এর নাম উঠে যেতে পারে। পরবর্তীকালে শান্তনু ঠাকুরই বলেছেন যে এসআইআর এ মুসলমানদের নাম কাটতে গিয়ে অনেক হিন্দুর নাম বাদ পড়তে পারে, অনেক মতুয়া সম্প্রদায়ের নাম বাদ পড়তে পারে, তাদের সেটা মেনে নিতে হবে। এবারে ভোটে যদি ভোট নাও দিতে পারে, পরবর্তীকালে তারা ভোট দেবেন। এই নিয়ে মতুয়া সম্প্রদায়ের অনেকের ক্ষোভ রয়েছে যে এবারে যদি ভোট দিতে না পারি, তারপরে যদি ডিভোটার হয়ে যায়, যদি বেনাগরিক হয়ে যায়, তাহলে কে দেখবে, এই সব নিয়ে ক্ষোভ রয়েছে। তো এখন যে ভোটাররা রয়ে গেছে সেই ভোটাররা কতটা বিজেপিকে ঢেলে আগের বারের মতো সমর্থন করবেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেছে। প্লাস হচ্ছে এই নিজেদের মধ্যে এই যে গোলমালটা শুরু হয়েছে, এর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়া নির্দল প্রার্থী, প্লাস হচ্ছে ওকে হারানোর জন্য পেছনে ছুরি মারামারি শুরু হয়েছে বলে বিজেপির অন্দর থেকেই শোনা যাচ্ছে। এবং যে এক বিধায়কের যে ছবি, যে ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছে, অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছে। তো এই সব নিয়ে হচ্ছে গোলমালে শেষ পর্যন্ত হচ্ছে বনগাঁ মতুয়া ঘরে হচ্ছে সত্যি সত্যি ধসারোগ লেগে যায় কিনা, অনেকে বলছি সত্যি ধসারোগ লেগে গিয়েছে হয়তো, কিন্তু সেই ধসারোগের প্রকোপ যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো এই 4টে আসন যেটা গতবার এখান থেকে জিতেছিল, সেই 4টে আসনের অন্তত 2-3টে বিজেপি হারিয়ে ফেলতে পারে। এখন জানি না শেষ পর্যন্ত মতুয়ারা কি সিদ্ধান্ত নেবেন এবং তারা কোন দিকে ঝুঁকবেন, তারা বিজেপিকেই দিকেই ঢুলবেন নাকি আবার তৃণমূলের দিকে চলে যাবেন। কারণ একসময় মতুয়াদের ভোটটা তৃণমূলই পেত, পরবর্তীকালে নাগরিকত্বের আশ্বাস দেওয়ার পরে হচ্ছে 19 সাল থেকে মতুয়ারা 19, 21 এবং 24 সালে ঢেলে তারা বিজেপিকে ভোট দিয়েছে। শেষ পর্যন্ত কি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।